হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা ম্যাজিক শিখবো। তো অন্য কোনো ম্যাজিক না, আমাদের আসলে ম্যাথের যে ম্যাজিক আছে সেই ম্যাজিক গুলো আমরা আজকে শিখবো। তো এখানে আমাদের আজকের টপিকের নাম হচ্ছে ম্যাজিক বর্গ গঠন, অর্থাৎ আমরা ম্যাজিক দিয়ে কিভাবে বর্গ গঠন করা যায় সেই জিনিসগুলো আমরা দেখবো। তো প্রথমেই আমাদের শিখবো হলো 3 ক্রমের ম্যাজিক বর্গ। তো 3 ক্রমের ম্যাজিক বর্গ কি রকম? তো আমরা যদি এখানে একটা পড়ি তাহলে ইজিলি বুঝতে পারবো। তো এখানে বলছে যে একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 3 ভাগে ভাগ করে 9টি ছোট বর্গক্ষেত্রে করা হলো। অর্থাৎ এখানে একটা বর্গক্ষেত্র ছিল, সেটাকে আমরা 3 ভাগে যদি ভাগ করি, অর্থাৎ 3 ভাগে ভাগ করে যদি 9টি ছোট বর্গক্ষেত্র করি, তাহলে আমাদের এইরকম একটা শেপ আমরা দেখতে পাবো। এরপর বলছে যে প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর নিচে কোনাকুনি যোগ করলে যোগফল একই হয়। অর্থাৎ আমাদের যে সংখ্যা আছে 1 থেকে 9 পর্যন্ত, এখানে আমাদের 9টা ঘর আছে, তো আমরা এখানে 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো আমরা এখানে এমন ভাবে পূরণ করব যাতে এই পাশাপাশি অথবা হয়তোবা পাশাপাশি অথবা উপর নিচ অথবা কোনাকুনি যদি আমরা যোগফল করি, যোগফল আমাদের একই হইতে হবে। এরপর বলছে কি যে এই ক্ষেত্রে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 15। তো এটা এমসিকিউতে আসতে পারে, ভালোভাবে মনে রাখবা যে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। অর্থাৎ এখানে আমরা যে যোগ করব, যে পাশাপাশি যদি যোগ করি তাও 15 পাবো, উপর নিচ যদি যোগ করি তাও 15 পাবো, আবার কোনাকুনি যদি আমরা যোগ করি তাও আমরা 15 পাবো। তো এর জন্যই বলা হয় যে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। তো সংখ্যাগুলোকে সাজানোর বিভিন্ন কৌশলের একটি কৌশল হলো কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে 5 সংখ্যা বসিয়ে কর্ণ বরাবর বর্গক্ষেত্রের জোড় সংখ্যাগুলো লিখতে হবে, যেন কর্ণ বরাবর দুটি যোগফল 15 হয়। কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি বিজোড় সংখ্যাগুলো এমন ভাবে নির্বাচন করতে হবে যেন পাশাপাশি উপর নিচ যোগ করলে যোগফল আমাদের কত হয়? 15 হয়। পাশাপাশি উপর নিচ কোনাকুনি যোগ করে দেখা যাচ্ছে 15 হচ্ছে। তো চলো এটা আসলে মেইনলি কিভাবে করে আমরা খুব ইজি ওয়েতে আমরা একটু শিখে নেই। তো মনে করো আমাদের এটা হলো আমাদের একটা বক্স, অর্থাৎ বড় একটা বর্গক্ষেত্র ছিল, এটাকে আমরা 3 ভাগে ভাগ করছি, অর্থাৎ 9টা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করছি। তাহলে আমাদের এখানে 9টা ঘর পেলাম। তাহলে এই 9টা ঘর আমাদের কি করতে হবে? 1 2 3 4 এরকম করে শেষ পর্যন্ত 9, অর্থাৎ এখানে এই 9টা সংখ্যা দিয়ে বা এই 9টা অঙ্ক দ্বারা এই 9টা ঘর আমাদের পূরণ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, এই যে মাঝখানের যে ঘরটা আছে, আমরা মাঝখানে 5 বসাই দিব। তো এখন আমরা 5 বসাই দিলাম, এরপর কি করতে পারি, এই যে আমাদের যে যে ৪ কোণায় যে ৪ টা ছোট ঘর আছে, এখানে আমরা জোড় সংখ্যাগুলো বসাবো। তো এখানে আমি ২ বসাতে পারি, এখানেও বসাতে পারি, যেকোনো একটাতে বসাইতে পারি, কোনো অসুবিধা নাই। তো আমি ১ম টাতে ২ বসালাম। তো ২ বসানোর পর কাজ করতে হবে যে কর্ণ বরাবর যেন ১৫ হয় যোগ করে এরকম একটা সংখ্যা আমাদের বসাইতে হবে। তাহলে ২ আর ৫ যদি আমি যোগ করি কত হয়? ৭ হচ্ছে। তাহলে এখানে যদি আমি ৮ দেই তাহলে ৭ আর ৮ মিলে হয়ে যাচ্ছে ১৫। তাহলে ২ আর ৫ যোগ করে ৭ আর হচ্ছে ৮ যোগ করে ১৫, অর্থাৎ আমরা কর্ণ বরাবর পাইলাম কত হলো? কর্ণ বরাবর পাইলাম হলো ১৫। তো এরপর আমি এই কর্ণ বরাবর আমি ৪ বসালাম। তাহলে এখন এই ৪ আর এই ৫ যোগ করলে কত হয়? ৯ হয়। আর আমি এখানে যদি ৬ বসাই তাহলে এই ৩ টা যোগ করে ১৫ হচ্ছে। অর্থাৎ ৪ আর ৫ যোগ করে ৯, ৯ আর ৬ যোগ করে ১৫। তার মানে আমাদের ২ কর্ণ বরাবর ১৫ হয়ে গেছে। এখন আমাদের করতে হবে কি? এখন করতে হবে যে পাশাপাশি যেটা যোগ করি তাও যেন আমরা ১৫ পাই। তাহলে এখানে আছে ৪, এখানে আছে ২, এখানে আছে ৪। তাহলে মাঝখানে কত বসাইলে আমরা ১৫ পাবো? ২ আর ৪ যোগ করে ৬ হয়। আমি যদি এখানে ৯ বসাই, তাহলে এই ৩ টা আমরা যোগ করে কত পাবো? এই ৩ টা যোগ করে আমরা এই পাশাপাশি বরাবর ১৫ পাবো। ২ আর ৯ হচ্ছে ১১, ১১ আর ৪ হচ্ছে ১৫। এখন তাহলে আমাদের এই লম্ব বরাবর আমরা দেখি যে কিভাবে ১৫ করতে পারি? এই উপরে আছে ৯ আর মাঝখানে আছে ৫। তাহলে ৯ আর ৫ হচ্ছে ১৪। তাহলে আমি এখানে যদি ১ সংখ্যাটাকে বসাই, তাহলে এই ৩ টা যোগ করলে হয়ে যাচ্ছে ১৫। এরপর আসো এটাতে যে এখানে ৪ আছে আর এখানে ৮ আছে। তাহলে ৪ আর ৮ যোগ করলে কত হয়? ১২ হচ্ছে। আর আমরা যদি এখানে ৩ বসাই, তাহলে এখানে আমাদের এই বরাবর যদি আমরা যোগ করি, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? এই বরাবরও ১৫ পাচ্ছি। তাহলে দেখো এখন অলরেডি এটা এমনিতেই ১৫ হয়ে গেছে। কারণ দেখো ৬ আর ১ যদি যোগ করি ৭, ৭ আর ১ এ কত হয়ে যাচ্ছে? এদিকে আমাদের ১৫ হয়ে যাচ্ছে। অর্থাৎ ৬ আর ১ এ ৭, ৭ আর ৮ এ ১৫। তো এখানে আমাদের মাঝখানে একটা সংখ্যাই বাকি আছে। সেটা কি বাকি আছে? তো আমরা একটু আগে দেখি যে আমাদের এদিকেও যোগ করলে ১৫ হইতে হবে। তার মানে এখানে ২ আছে আর এখানে আছে কত? আ ৬। তাহলে ২ আর ৬ যোগ করলে ৮ হচ্ছে। তার মানে এখানে যদি আমি ৭ বসাই তাহলে ১৫ পাবো।
তো এখন এমনভাবে আমাদের ঘরটা পূরণ হয়ে গেছে। দেখো যে এই বরাবর যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো? ১৫ পাবো। অর্থাৎ ২ আর ৯ হচ্ছে ১১, ১১ আর ৪ ১৫। তো এই বরাবর যদি যোগ করি তাও ১৫। এই বরাবর যদি যোগ করি তাও ১৫। এই কর্ণ বরাবর যদি যোগ করি তাও ১৫। এই কর্ণ বরাবর যদি যোগ করি তাও ১৫। অর্থাৎ আমাদের এখানে যেদিকেই যোগ করি না কেন আমাদের শেষ পর্যন্ত ১৫ পাবো। তো এর জন্য এটাকে বলা হয় আমাদের ১৫ ক্রমের ৩ ক্রমের আরকি ম্যাজিক সংখ্যা হচ্ছে ১৫। তো আশা করি এটা বুঝাইতে পারছি। তাহলে এটা হচ্ছে আমাদের ৩ ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা। তো এখন আমরা ৪ ক্রমের যে ম্যাজিক বর্গ সংখ্যাটা আছে সেটা তোমরা এক নিয়মেই করতে পারো। তো এত বড় জিনিস আসলে খুব একটা ইম্পোর্টেন্ট না। তাও তোমরা একটু দেখে নিতে পারো। তবে এখান থেকে একটা এমসিকিউ আসার মতো প্রশ্ন হলো যে এই ক্ষেত্রে যোগফল হবে কত? ৩৪ অর্থাৎ ৪ ক্রমের যে ম্যাজিক সংখ্যাটা হবে তার ওই ৪ ক্রমের ম্যাজিক সংখ্যা হবে ৩৪। এটা তোমরা এমসিকিউ এর জন্য মনে রাখতে পারো যে ৪ ক্রমের ম্যাজিক সংখ্যা হবে ৩৪। আমরা একটু আগে বললাম যে ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে কত? ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে ১৫ আর ৪ ক্রমের হচ্ছে ৩৪। তো এরপর আসা যাক আমরা এখন সংখ্যা নিয়ে খেলাধুলা করব। তো সারাদিন তো অন্য জিনিস নিয়ে খেলাধুলা করি। এখন আমরা একটু সংখ্যা নিয়ে খেলাধুলা করব। তো কিরকম সংখ্যা নিয়ে খেলাধুলা? এখানে বলছে কি যে ২ অঙ্কের যেকোনো সংখ্যা নাও। তো আমরা নিলাম একটা সংখ্যা নেই। এখানে যেহেতু নিতে বলছে, না নিলে কেমন হয় যায়? নিলাম একটা ৫ একটা ৬ নিয়ে নিলাম। এখন বলছে যে সংখ্যার অঙ্ক দুইটির স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো। স্থান বদল করতে বলছে। অর্থাৎ এখানে আমি কি করব? ৫ এর জায়গায় ৬ লিখব আর ৬ এর জায়গায় আমি ৫ লিখব। স্থান বদল করতে বলছে, করলাম অসুবিধা নাই। তারপর বলছে সংখ্যা দুটিকে আগের সংখ্যার সাথে যোগ করতে। তাহলে সংখ্যাটা যদি আমি যোগ করি, তাহলে ৫ আর ৬ যোগ করলে হচ্ছে ১১, তাহলে হাতে ১। এই ৫ আর ৬ আবার ১১ আসতেছে। ১১ আর ১ হচ্ছে ১২। অর্থাৎ আমি কত পেলাম? ১২১ পেলাম। তো এরপর বলছে যে যোগফলকে ১১ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ০। তো চলো দেখা যাক আমাদের এই যোগফলটাকে আমরা ১১ দ্বারা ভাগ করলে ০ আসে কিনা। তাহলে আমাদের ১২১ কে কি করতে হবে? ১১ দ্বারা ভাগ দিতে হবে। তাহলে ১১ দ্বারা যদি ভাগ দেই তাহলে ১১ এখানে ১ দিলাম। তাহলে এখানে আসতেছে ১১। তাহলে ১২ থেকে ১১ বিয়োগ করলে এখানে থাকতেছে ১ আর এই ১ টা আমরা নিচে নামায় নিয়ে আসলাম। তাহলে এখন আবার ১ দিয়ে যাচ্ছে। তাহলে ১১ কে ১১। তাহলে এখানে ১১ থেকে ১১ বিয়োগ দিলে ০। এই দেখো আমাদের ভাগশেষটা 0 আসছে। সেটাই বলছে যে যোগফলকে যদি আমরা ১১ দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ অবশ্যই আমাদের ০ আসবে। তো আশা করি এটা বোঝাতে পারছি। খুব ইজি একটা জিনিস যে কোনো একটা সংখ্যা আমরা নিব, ওই সংখ্যাটাকে আমরা উল্টাবো। উল্টানোর পরে যে যোগফলটা আমরা ওই ২ টা সংখ্যাকে যোগ করব। তো যে যোগফলটা আমরা পাবো, ওই যোগফলটাকে যদি আমরা ১১ দ্বারা ভাগ করি তাহলে ওই ভাগশেষটা অবশ্যই আমাদের 0 হবে। তো তোমরা অন্য কোনো সংখ্যা নিয়েও দেখতে পারো। তো এরপর আসা যাক আমাদের ২ নাম্বার যে আ অঙ্ক নিয়ে খেলা সেটা। এখানে কি বলছে যে ২ অঙ্কের যেকোনো সংখ্যার অঙ্ক ২ টির স্থান পরিবর্তন করো। তাহলে আমরা আগে ২ অঙ্কের একটা সংখ্যা নেই। আবার মনে করো ওইটাই নিলাম। ৫ আর ৬ নিলাম। চেঞ্জ করতে চাচ্ছি না। তারপর বলছে কি যে অঙ্ক দুটির স্থান পরিবর্তন করো। তাহলে স্থান পরিবর্তন করলাম। তাহলে ৫ এর জায়গায় আসলো ৬ আর ৬ এর জায়গায় গেল হলো ৫। বলছে যে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করে বিয়োগফলকে ৯ দ্বারা ভাগ দাও। তাহলে এখন কি করতে হবে? এই ২ টা আমাদের দেখতে হবে যে কোনটা বড় আর কোনটা ছোট। তাহলে ৬৫ অবশ্যই বড়। তাহলে ৬৫ থেকে আমাদের ৫৬ বিয়োগ দিতে হবে। তাহলে ৬৫ মাইনাস হচ্ছে ৫৬। তাহলে বিয়োগ দিলে কত পাবো? বিয়োগ দিলে পাবো হলো ৯। এরপর বলছে যে এই বিয়োগফলকে ৯ দ্বারা ভাগ দাও। তাহলে ভাগশেষ কত হবে? ০ হবে। তাহলে আমরা বিয়োগ করে বিয়োগফল পাইছি হলো ৯। তাহলে এই ৯ কে আমরা কত দ্বারা ভাগ দিব? ৯ কে আমরা ৯ দ্বারা ভাগ দিব। তাহলে ৯ একে ৯। তাহলে ৯ থেকে ৯ বিয়োগ দিলে আমাদের আসতেছে ০। এই দেখো আমাদের এটাই বলছে যে ভাগশেষটা ০ হবে। তো আশা করি বোঝাতে পারছি কিভাবে। মানে মেইন কথা হলো যে আমরা কোন একটা সংখ্যা নিবো, তারপর ওই সংখ্যাটাকে উল্টাবো। উল্টানোর পর যদি আমরা ওই বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ দিই, যে বিয়োগফলটা পাবো সেই বিয়োগফলটাকে যদি আমরা ৯ দ্বারা ভাগ দেই তাহলে ভাগশেষ অবশ্যই আমাদের ০ হবে। তো তুমি তোমার একটা ফ্রেন্ডকে বলতে পারো যে, "তুই একটা সংখ্যা নে।" বলল যে, "নিছি।" এখন তুমি বলবা যে ওই সংখ্যাটাকে উল্টাও। সে সংখ্যাটাকে উল্টাবে। তারপর বলবা যে, "যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ দাও।" সে বলবে, "হ্যাঁ, আমি বিয়োগ দিছি।" এখন বলবা যে, "ওই সংখ্যাটাকে ৯ দ্বারা ভাগ দাও।" তা বলবে, "হ্যাঁ, ভাগ দিছি।" তারপর তুমি বলবা কি? যে, "আমি তাহলে এখন বলতে পারি যে আমাদের ভাগশেষটা হবে 0।" তখন সে কি অবাক হয়ে যাবে যে বলবে কেমনে? যে, "কেমনে তুই বুঝলি যে আমাদের এই ভাগশেষটা 0 হয়ে যাবে?" তো আমরা এই যে অঙ্কের খেলা নিয়ে আমরা আসলে বুঝতে পারবো যে ভাগশেষটা কত হয়ে যাবে? ভাগশেষটা আমাদের 0 হয়ে যাবে। এর জন্যই আমাদেরকে এগুলাকে বলা হচ্ছে সংখ্যা নিয়ে খেলা। তো আশা করি এটাও বুঝাইতে পারছি। তো চলো এটার আমরা আরেকটা উদাহরণ একটু দেখে নেই। তাহলে আরো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে ১ম এ বলছে কি যে ২ অঙ্কের যেকোনো সংখ্যার অঙ্ক আ স্থান দুটির অঙ্ক পরিবর্তন করো। তাহলে আমরা ১ম এ একটা সংখ্যা নেই। এখানে আমরা নিলাম হলো ৪২।
৪২ কে কি করতে বলছে? অঙ্ক পরিবর্তন করতে বলছে। তাহলে এটা কত হবে? ২৪। তারপর বলছে যে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ দিতে হবে। তাহলে ৪২ বড় আর ২৪ ছোট। তাহলে এটাকে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো? বিয়োগ করলে পাচ্ছি হলো ৮ আর এখানে থাকতেছে হচ্ছে ১। অর্থাৎ আমাদের পেলাম হলো ১৮। এখন বলছে যে আমাদের বিয়োগফল যেটা আছে, বিয়োগফলটাকে আমরা ৯ দ্বারা ভাগ করব। তাহলে আমাদের এখান থেকে বিয়োগফলটা পাইলাম হলো ১৮। তো এখন আমাদের ১৮ টাকে কি করতে হবে? ৯ দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আমি 9 দ্বারা যদি ১৮ কে ভাগ দেই, তাহলে ৯ দোগুণে আসতেছে ১৮। তাহলে ১৮ থেকে ১৮ বিয়োগ করলে আমাদের কত আসতেছে? 0 আসতেছে। অর্থাৎ এখান থেকে যে বিয়োগফলটা আমরা পাবো, সেই বিয়োগফলটাকে যদি আমরা ভাগ করি, তাহলে সেখান থেকে আমরা বিয়োগফলটাকে যদি আমরা ৯ দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষটা অবশ্যই আমাদের 0 পাবো। তো চলো এরপর আমাদের ৩ নম্বরের যে ম্যাজিকটা বলছে দেখা যাক আমাদের ৩ নম্বর ম্যাজিকে কি বলছে। তো এখানে বলছে কি যে ৩ অঙ্কের যেকোনো সংখ্যা নাও। তো আমরা ৩ অঙ্কের একটা সংখ্যা নিতে পারি। যেকোনো একটা সংখ্যা নেই। মনে করো যে ৩ নিলাম, ৪ নিলাম, তারপর ২ নিলাম। এখানে বলছে কোনো বাঁধা ধরা নিয়ম যেহেতু নাই, তার মানে আমরা নিয়ে নিলাম এরকমভাবে। এরপর বলছে কি যে সংখ্যার অঙ্কগুলোকে বিপরীত ক্রমে লিখো। অর্থাৎ এখানে যে শেষেরটা আমরা ১ম এ লিখবো, তারপরেরটা শেষেরটাকে আমরা অর্থাৎ আমরা এই যে শেষের যে অঙ্কটা আছে সেটা ১ম এ লিখবো আর ১ম এর অঙ্কটা শেষে লিখবো। আর মাঝখানেরটা তো ঠিক থাকবে। এটা আমাদের পরিবর্তন করার দরকার নেই। যেহেতু বিপরীত ক্রমে লিখতে হবে। তার মানে কি ১ম এ ২ আসবে, তারপর ৪ আসবে আর তারপর ৩ আসবে। অর্থাৎ আমি সংখ্যাটাকে উল্টায় লিখলাম। এই ২ থেকে আগে আমি গেছিলাম কি ৩, ৪, ২ এখন আসলাম ৪, ২, ৩। তো এখন বলছে কি যে এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো। তাহলে এখানে আমাদের উপরের সংখ্যাটা আছে ৩৪২ আর নিচের সংখ্যাটি আছে হচ্ছে ২৪৩। তার মানে এটা আমাদের কি করতে হবে? তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে যদি বিয়োগ করি, তাহলে আমরা বিয়োগ করে কি পাচ্ছি? যে বিয়োগফল আমরা আগে বিয়োগ করে দেখি কত পাই। তাহলে এখানে ১২ ধরি। ১২ থেকে যদি আমাদের ৩ যায় তাহলে থাকতেছে কত? ৯। তাহলে হাতে ১ এখানে আসলো। তাহলে ১৪ থেকে যদি ৫ যায় তাহলে আসতেছে ৯। এখানে থাকতেছে ৯। তাহলে আমাদের শেষ পর্যন্ত পাইলাম হলো ৯৯। এখন বলছে যে আমাদের বিয়োগফলটা পাইলাম। এই বিয়োগফলটাকে আমাদের ৯৯ দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে। তাহলে আমাদের বিয়োগফল পাইলাম হলো ৯৯। তো এটাকে আমাদের কত দ্বারা ভাগ করতে হবে? ৯৯ দ্বারা ভাগ করতে হবে। তাহলে যদি আমরা ভাগ করি তাহলে ৯৯ হচ্ছে দেখো 0। তাহলে আমাদের দেখো যে মিলে গেছে যে শেষ শেষ পর্যন্ত আমাদের ভাগশেষটা 0 চলে আসছে। তো আশা করি এটা ভালোমতো বোঝাতে পারছি। তো যদি বুঝতে না পারো তাহলে চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি তাহলে ইজিলি একদম বুঝে যাবা। তাহলে আমাদের এখানে বলছে কি যে ৩ অঙ্কের যেকোনো একটা সংখ্যা নাও। তাহলে আমরা ৩ অঙ্কের একটা সংখ্যা নিলাম। তাহলে মনে করো আমরা যেকোনো একটা সংখ্যা নেই। মনে করো নিলাম হলো ৪, ৫, ৬ কোনো অসুবিধা নেই আমাদের। যেকোনো একটা সংখ্যা নিলেই হলো। এখন বলছে কি যে সংখ্যার অঙ্কগুলোকে বিপরীত ক্রমে লেখো। তাহলে যদি বিপরীত ক্রমে লিখি তাহলে কি উল্টা দিক থেকে লিখতে হবে। তাহলে ৬ আগে আসবে, তারপর হচ্ছে ৫, তারপর আসতেছে ৪। এখন বলছে কি এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো। তাহলে আমাদের কোনটা বড় সংখ্যা? উপরেরটা আছে ৪০০ আর নিচেরটা হচ্ছে কত? ৬০০। তাহলে আমাদের কি করতে হবে? ৬০০ থেকে আমাদের ৪০০ টা বিয়োগ দিতে হবে। তার মানে ৬৫৪ মাইনাস আ ৪৫৬ এটা আমাদেরকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করে আমরা কত পাবো? বিয়োগ করে পাবো হলো ১৯৮। তো এরপর বলছে যে বিয়োগফল ৯৯ বা ৯৯ দ্বারা ভাগ করো, ভাগশেষ পাবো কত? 0। তাহলে আমাদের বিয়োগফলটা কত পাইলাম? বিয়োগফলটা পাইলাম হলো ১৯৮। তো এখন ১৯৮ কে আমি ৯৯ দ্বারা ভাগ দিব। তাহলে আমি লিখবো হলো ১৯৮ তাহলে ডিভাইডেড বাই হচ্ছে ৯৯ অর্থাৎ ৯৯। তাহলে আমি ২ দ্বারা যদি গুণ করি তাহলে আসতেছে ১৯৮। তো দেখো আমাদের এটা বিয়োগ করে আমাদের কি ভাগশেষটা শেষ পর্যন্ত 0 আসতেছে। আমাদের এটাই বলছে যে কোনো একটা সংখ্যা নিব, তারপর ওই সংখ্যাটাকে বিপরীত ক্রমে লিখবো। লেখার পর সেটাকে যদি আমরা ৯৯ দ্বারা ভাগ দেই তাহলে ভাগশেষে আমরা ০ পাবো। তো আশা করি এটা বুঝতে পারবে। তো আজকের ক্লাস এতটুকুই। আমরা পরের ক্লাসে খুবই ইন্টারেস্টিং একটা প্যাটার্ন নিয়ে পড়াশোনা করব। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।